আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলার রায় কবে হবে সেই দিন ধার্য হবে হচ্ছে 13ই নভেম্বর। তো এই ট্রাইব্যুনালের মামলা পরিচালনা বা বিচার প্রসিডিং নিয়ে এখন পর্যন্ত মোটা দাগে দেশের বাইরে থেকে খুব একটা প্রশ্ন আসে নাই, কিন্তু যারা এই আওয়ামীপন্থী যারা অনেক আইনজীবী বলার চেষ্টা করছেন যে এটি একটি ক্যাঙ্গারু কোর্ট, এবং এই যে বিচার প্রক্রিয়াটা হলো আমরা দেখেছি যে বিচার প্রক্রিয়াটা লাইভ সম্প্রচার হয়েছে, যে এভিডেন্সগুলো আদালতে উপস্থাপন করা হয়েছে সেগুলো তো ফোন রেকর্ড, ভিডিও, প্রমাণ সকল কিছুই উপস্থাপন করা হয়েছে। আপনার কাছে এই বিচারকের মৌলিক কোনো ত্রুটি কি নজরে এসেছে বা কোনো ত্রুটি আছে কি? একটু আমি খেয়াল করে দেখবেন যে এই বিচারিক প্রক্রিয়া এবং বিচারিক পদ্ধতি কিন্তু আমাদের প্রচলিত বিচারিক পদ্ধতি থেকে ভিন্ন। এটা কিন্তু প্রথম মতে রাখতে হবে। আমাদের প্রচলিত ফৌজদারি ব্যবস্থায় একজন সাক্ষী এবং তার সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য আদালতের সামনে যত বেশি গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে ডকুমেন্টারি এভিডেন্স কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এই পার্থক্যটা যদি আমরা বিবেচনার মধ্যে নেই, তাহলে খেয়াল করে দেখবেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচার হচ্ছে, প্রায় 2 বছর সময়কালের মধ্যেকার ঘটনা কিংবা তারও কম সময়কার ঘটনা, যেখানে সাক্ষীদের ঘটনার অকাট্য প্রমাণ রয়েছে। এই যে আদালতে বিচার হচ্ছে, এই আদালতেই কিন্তু বিগত শেখ হাসিনা সরকার তৎকালীন সময়ে স্বাধীনতা যুদ্ধের সময় 71 সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অনেক ব্যক্তিকে বিচার করেছেন, রায় দিয়েছেন, সাজা দিয়েছেন, ফাঁসি দিয়েছেন। সুতরাং আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি মনে করে থাকেন যে এটা একটা ক্যাঙ্গারু কোর্ট, আমার মনে হয় তাদের পক্ষ থেকে এই যুক্তিটা, এই কথাটা মানুষ বিশ্বাস করবে না, এটা ধোপে টিকবে না। আমি খোলা চোখে এই প্রক্রিয়াগতভাবে আমি কোনো দেখছি না কোনো এমন কোনো অসুবিধা আছে, বরং আমি সাপ্লিমেন্টাল মনে করি। আপনি খেয়াল করে দেখেন, এই সরাসরি সম্প্রচারের যে বিষয়টি, বিধানটি যখন করা হয়েছিল, তখন আমি বলেছিলাম যে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ মামলা, এমনকি প্রত্যেকটা আদালতের বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা উচিত। তাহলে বিচার বিভাগের যে দুর্নীতি, বিচার বিভাগের যে অন্যায়, বিচারকদের সম্পর্কে যে অভিযোগ, আইনজীবীদের যে সম্পর্কে অভিযোগ, সে সমস্ত অভিযোগ থেকে বিচারকরা মুক্তি পাবেন, আইনজীবীরা মুক্তি পাবেন। আপনি খেয়াল করে দেখেন, আমি যখন আপনার সামনে এত পাবলিকলি যে কথাগুলো বলছি, আমি কিন্তু খুব কশাস এবং আমি খুব সজ্ঞানে বলছি যে আমার এই প্রত্যেকটা কথা পাবলিকলি জনগণ কিন্তু শুনবে। তো আমার নিজের নীতিনৈতিকতার অবস্থান যদি ওই জায়গায় না যাই, তাহলে তো আমি আই ক্যানট স্পিক মাই মাইন্ড। আমি আমার মনের কথা বলতে পারবো না। আর আমি তো ব্যক্তিগতভাবে আমার মধ্যে কোনো ইপস অ্যান্ড বার্ডস নেই। আমার চলা, আমার কথা বলা, আমার পেশাদারিত্ব, আমার সততা, আমার সমস্ত কিছু আমি মনে করি যে আমার কোনো কিছু। তাহলে খেয়াল করতে হবে যে আপনার এই স্বচ্ছতার প্রশ্ন যখন কোনো কারণে আসবে, তখন আমি বলেছিলাম যে আমাদের বিচারটাও মানুষের কাছে স্বচ্ছ হতে হবে। আমাদের সংবিধানে কিন্তু একজন ব্যক্তির দ্রুত বিচার পাওয়ার কিন্তু অধিকার রয়েছে। এই যে আমরা মামলার দীর্ঘসূত্রিতার কথা বলি, মামলার জটের কথা বলি, এগুলো কিন্তু বানানো কথা না, এগুলো কিন্তু সংবিধান সিদ্ধ একজন ব্যক্তির অধিকার। বাংলাদেশের সংবিধানে মৌলিক অন্যতম অধিকার হচ্ছে কোনো ব্যক্তি দ্রুত স্বচ্ছ আদালতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার পাবেন। সাজাও হতে পারে, তিনি বেকসুর খালাসও হতে পারেন। তো আমি মনে করি যে সরাসরি সম্প্রচারের মাধ্যমে বরং এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা আরও বেশি প্রমাণিত হয়েছে। আমি মনে করি এই স্বচ্ছতাটা শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে না, অন্যান্য বিচারের ক্ষেত্রেও আমার মনে হয় এটা কার্যকর করা উচিত। বিশেষ করে আমার অনেক ফেসবুক বন্ধুরা তারা বলেছেন যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত যে বিচারটি বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে, এটারও সরাসরি সম্প্রচার হওয়া দরকার ছিল। কারণ বাংলাদেশের ইতিহাসে এত বড় মামলা কখনো হয়নি যেখানে 21 জন বিচারপতি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের জনগণের ভোট দেওয়ার জন্য একটা কার্যকরী ব্যবস্থা কি ব্যবস্থা না, সেটা শুনানি করেছেন কিংবা করছেন। হাইকোর্টে 5 জন বিচারপতি শুনেছেন, বিচারপতি ABM খায়রুল হক সাহেব সহ ওনারা 7 জন শুনেছেন। তাহলে 7 7 14, বর্তমানে 7 জন শুনছেন। কত হলো? 14, 5 আর 7, 7 5 12 আর 7 হচ্ছে 19। আর হাইকোর্টে
পঞ্চদশ সংশোধনীর মামলা, ওখানেও তত্ত্বাবধায়ক সরকারের বিষয় ছিল, 2 জন শুনেছেন। এই 21 জন বিচারপতি এরকম একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক মামলা শুনছেন। তো অনেকের মনেই প্রশ্ন ছিল যে আমরা যে সমস্ত আর্গুমেন্টগুলো করলাম, এই আর্গুমেন্টগুলো যদি সরাসরি সম্প্রচার করা হতো তাহলে মানুষ কিন্তু এর সুবিধা এবং অসুবিধা বুঝতে পারত।